আব্বা অনুরোধের স্বরে আম্মাকে বললেন, বাড়ি চলো। আব্বা আম্মা দুজনে বিছানা সজ্জা। আম্মা মুখের উপর জবাব দিলেন, কখনোই না, আর কখনোই যাব না। আব্বা রেগে গিয়ে বললেন, এখানে থেকে কি করবা? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি, একটু প্রাইভেট তো পড়াতে পারতা। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিয়েছিলেন? খোঁজ নিয়েছিলেন বউ পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল, বাড়ি ঘুরে ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি, 2 বছর দুটো ফোন কিনে দিয়েছি। তুমি একবারের জন্য কথা বলো নাই, মিহিরকে একটু প্রাইভেট পড়াওনি। আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আম্মা যেন তন্দা খেয়ে গেল। আব্বা দুটো মোবাইল ফোন দিয়েছে, আমাদের খরচের টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলো, কার কাছে দিয়েছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আমার এত কষ্ট করা লাগতো? আব্বা জবাব দিলেন, তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি, প্রত্যেক মাসের খরচ। আমি গোপনে রাত 12টা পর্যন্ত ব্যাস করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে। মোবাইল ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছেই। মেজো মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামের মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল। আমার মামা তো বোনটা ইন্টারমিডিয়েট পড়তো, তড়িগড়ি করে নিজের রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানতো। এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম, কত কষ্ট করেছি নানা বাড়িতে, অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো। 2 বছর আমরা কত কষ্ট করেছি, ঈদও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেয়নি। আব্বা টাকা পাঠায় জানলে তো আম্মা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারেরও ব্যবস্থা করতো। কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছর নতুন দুটো ফোন এসেছিল মেজো মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায়, আর একটা মামি চালায়, অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল। মেজো মামা ভেবেছিল আব্বা আম্মার হয়তো আর কোনোদিন মিল হবে না, আব্বা নিশ্চিতভাবে আম্মাকে ডিভোর্স দিয়ে দিবে। তাই হয়তো মেজো মামা এমনটা করেছে। আম্মা আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকেননি, মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে ফোন দুটো একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট 20-এর মধ্যে আমাদের তৈরি করে নিয়েছে। তারপর রওনা করলো আব্বার সাথে। আসার আগে শুধু নানির সাথে আলাপ করে আম্মা, আর একটা লোকের সাথেও কথা বলেনি। নানা বাড়ি থেকে বের হতে দেখা হলো মেজো মামার সাথে। উনি ঘরে ফিরছিলেন তখন। আম্মা সামনে দাঁড়িয়ে খুব কঠিন কণ্ঠে বলছিলেন, আমার পাওনা বুঝিয়ে দিও ভাই, আর তুমি যা বেইমানি করছো তার কোনো শেষ নাই। শ্বশুর বাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ, তারা বেইমানি করলে মানা যায়, তুমি আপন ভাই হইয়া বেইমানি করলা। আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়ে দিও, আল্লাহ যেন আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যি বিছানা সজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে। পুরো সংসার দাদার সেবা একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন দাদি। আব্বা আম্মাকে বললেন, একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে এসে কাজগুলো করে দিয়ে যাবে। আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, এখন আর খুব সকালে সজাগ হতে পারে না। আম্মা ওঠার আগে কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বলল, আমি কোনো কাজ করতে পারবো না? আব্বা মিষ্টি হেসে জবাব দিলেন, বাসায় থাকলে আমি নিজেই, আবার আব্বা আম্মা দুজনের সেবা আমিই করব, বাকিটা তুমি কইরো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি। আব্বা বাজার করে আনলে জিজ্ঞেস করতো কতটুকু বাজার এনেছে। আব্বা 2 হালি ডিম এনে বলতো 1 হালি এনেছি, মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো, সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো। আম্মা একটু খেয়াল করছে কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকেও ছটফট করতো। আব্বা আগেই সব কমিয়ে বলতো। ফুপুরা আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি পরামর্শ দিত। শুয়ে শুয়ে দাদি আম্মাকে গালিগালাজ করতেন। তবু আম্মা আর বাবার বাড়ি যাননি। তুলনামূলকভাবে দাদির অত্যাচার কমেও গিয়েছিল। হাঁটাচলা করতে পারতো না বলে ঝামেলা করতেও পারতো না। ফুপুরাও বেশি ঝামেলা করতো না, ভয়ও ছিল ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির, তাহলে তো তাদেরই টানতে হবে, এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরও দাদি শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টে সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক খারাপ লাগলেও আম্মা আর আমার নানার বাড়ি যাননি। নানির মৃত্যুর সময় গিয়েছিলেন। যৌবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি, দাদির কারণে শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা। বাবার বাড়িতে থেকেও বেইমানির শিকার হন। সে বাড়ির সাথে আম্মা আর কখনো সহজ হতে পারেননি। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না। প্রথমে আম্মা শ্বশুর বাড়ির প্রতি ক্ষিপ্ত ছিলেন, পরে চরম ক্ষিপ্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদের সব সময় বলতেন, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আম্মার এক জীবন বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুদিক থেকে কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদার বাড়িতে ফিরে আসার বছর 2-1-এর মধ্যে দাদা দাদি মারা যায়। হয়তো ওভাবে বিছানায় শুয়ে দাদি তার সাজা ভোগ করেছিলেন। তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুপুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন, যেন আম্মার উপর খবরদারি করতে না পারে। আম্মা বাপের বাড়ির কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন, কারণ আম্মার কষ্টের দিন প্রতারণা করেছিল তার আপন ভাই। আমরা দাদা বাড়িতে আসার 1.5 বছর পরে মামাতো বোনের বিয়ে হয়। যে মামাতো বোনটা আম্মার মুঠোফোন ব্যবহার করেছিল তার শ্বশুর বাড়িতে বনিবনা হতো না। বছর 4 পরে সেই মামাতো বোন দুটো সন্তান নিয়ে তার বাপের বাড়িতে ফিরে আসে। আম্মা সবসময় বলতেন,
আমার ভাইয়ের প্রতারণায় তোর বাপেরে আমি 2টা বছর অনেক অভিশাপ দিছি। সেই অভিশাপ তোর বাপের গায়ে লাগে নাই, হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে। এই কারণে আমার ভাইয়ের মেয়েটা সন্তান সহ বাপের বাড়িতেই ফিরে আসছে। এগুলো আল্লাহরই ইশারা। আমাকে আব্বার স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা। সমাপনী পরীক্ষা আমার রেজাল্টও খারাপ হয়। সেই ক্ষোভে 2 বছর পর আব্বা গিয়ে হাজির হয়েছিলেন নানা বাড়িতে। তখনই প্রকাশিত হয় সব সত্য। আম্মাও ফিরে আসে স্বামীর বাড়িতে। আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি। আমার ফুপুদের সাথে পরে যদিও বেশ মিশে গিয়েছিলেন, কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।